হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। বালুচিস্তান স্বাধীনতা ঘোষণা করেছে। এরপর ভারতবর্ষের প্ল্যান কি, স্টেপ কি হবে, এই পুরো ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং আমি প্রথমেই স্কিল বাংলার সমস্ত দর্শককে আরও একবার বলে রাখতে চাই যে এই চ্যানেলে আপনারা দেখেছেন আমাকে যে কখনো কোনো ঘটনা ঘটলেই লাফিয়ে সেইটা নিয়ে আমি ভিডিও করে দিই না। কারণ খবরের চ্যানেল আর একাডেমিক্স পড়াশোনার চ্যানেলের মধ্যে একটা পার্থক্য আছে। খবরের চ্যানেল আপনাকে ব্রেকিং নিউজ দেয়, সবার আগে জানিয়ে দিল, কিন্তু তার মধ্যে অনেক ভুলচুকও থাকে। আমাদের এটা পড়াশোনার চ্যানেল, কাজেই যে কোনো ঘটনা ঘটলে সেটার সম্পর্কে ডিটেলড রিসার্চ এবং পড়াশোনা করার পরই সময় নিয়ে আমি ভিডিও বানাই এবং আপনাদের সামনে যখন সেই ভিডিওটা তুলে ধরি তখন আপনারা নিশ্চিন্তে ভরসা করতে পারেন যে এখানে প্রতিটা তথ্য অথেন্টিক তথ্য পাবেন। অপারেশন সিঁদুরের সময়ও আপনারা দেখেছেন এই ভারত অর্ধেক পাকিস্তান দখল করে নিয়েছে, এই সমস্ত কোনো ভুয়ো খবর, গল্প গুজব আমি কিন্তু চ্যানেলে পেশ করিনি। তো আজকেও বালুচিস্তান যে স্বাধীনতা ঘোষণা করেছে সেটা নিয়ে টোটাল জিনিসটা আলোচনা করব, কিন্তু একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে। ওকে, আমি রয়েছি আপনাদের সঙ্গে শুভদীপ বিশ্বাস। চলুন আলোচনা শুরু করা যাক। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে যে বালুচিস্তান দেশটা কোথায়। স্টেপ বাই স্টেপ এগোই আমরা, ইতিহাসটা বুঝে নেওয়া যাক। এইটা হচ্ছে ইন্ডিয়া, ভারত, ঠিক? এটা হচ্ছে বর্তমান পাকিস্তানের ম্যাপ। এবার পাকিস্তানের মধ্যে এই যে লাল এবং নীল রঙের জায়গাটা রয়েছে, এই জায়গাটা মূলত পাকিস্তানে এই জায়গার অধিবাসীরা থাকতে চান না। এনারা এদিকে যদিও আরো কিছুটা জায়গা বালুচিস্তান দাবি করে নিয়েছে, তো এনারা যেটা এখানে যে জনবসতি রয়েছে তারা হচ্ছেন বালোচ জনগোষ্ঠীর মানুষ। ঠিক আছে, এই যে ম্যাপটা এটা ব্রিটিশ ইন্ডিয়ার সময়কার ম্যাপ। এবার ব্রিটিশরা ভারতবর্ষ, অবিভক্ত ভারতবর্ষ, পাকিস্তানও তার মধ্যে ছিল, সেটাকে কবজা করে। কিন্তু এই যে জায়গাটা, অর্থাৎ যে বালোচ জনগোষ্ঠীর জায়গা, এখানে কিন্তু ব্রিটিশরা কবজা করেনি, ব্রিটিশরা ওই দিকটায় তাকায়নি। ব্রিটিশদের একটা সময় দরকার পড়েছিল আফগানিস্তানে যাওয়ার এখান দিয়ে। সেই সময় আফগানিস্তানে যাওয়ার কেন দরকার পড়েছিল সেটারও একটা ইতিহাস আছে। কারণ আফগানিস্তানে রাশিয়া নিজেদের প্রভাব বৃদ্ধি করছিল, তো রাশিয়াকে টক্কর দেওয়ার জন্য ব্রিটিশদের আফগানিস্তানে যাওয়ার দরকার পড়েছিল। এবার ব্রিটিশদের যে এই জায়গার ওপর দিয়ে আফগানিস্তানে যেতে হবে, ব্রিটিশ সেনাবাহিনী ওখান দিয়ে যাবে। তো এইখানে বালুচ জনগোষ্ঠীদের যে রাজা ছিল, জেনারেলি রাজধানী ছিল এই কালাট অঞ্চলে। ঠিক আছে, তো তিনি বলেন যে না, আমরা তো যেতে দেব না এখান দিয়ে, আমার দেশের ওপর দিয়ে সেনাবাহিনী কেন যাবে। তখন ব্রিটিশদের সঙ্গে বালুচদের প্রথম ডিল, নেগোসিয়েশন, সংঘাত সবকিছু শুরু হয়। এবং ব্রিটিশরা কিছু ক্ষেত্রে ডিল করে, কিছু ক্ষেত্রে শক্তি প্রদর্শন করে, করে এই ওপরের জায়গাটা সেটা ব্রিটিশরা নিজেরা লিজ নিয়ে নেয়। বালোচ রাজাকে টাকা দিত, বাট জোর জবরদস্তি নিয়ে নিয়েছিল। আর নিচের জায়গাটা সেইটা কালাট রাজার আন্ডারে ছিল, এবং প্রত্যেকটা জায়গায় এক একজন সর্দার ছিল। সর্দাররা নিজের মতো করে নিজের গ্রাম বা নিজের অঞ্চল সামলাতো, তাদের মাথায় একজন রাজা ছিল। যদি আমি খুব সহজ করে বলি, এটা হলো ব্যাপার। এবং বালোচ যে মানুষরা, তারা আদিবাসী মানুষ, তারা আদি জনগোষ্ঠীর মানুষ, তারা এই বর্তমান পাকিস্তানের এই অঞ্চলে থাকেন, আফগানিস্তানের এই দিকটা থাকেন এবং ইরানের কিছুটা অঞ্চলে থাকেন। তো এরা একটা এথনিসিটি, ঠিক আছে? তো এনারা এনাদের মতো থাকতেন। এনারা এদিকে ইরান আছে, এদিকে ব্রিটিশ ইন্ডিয়া রয়েছে, কোনো দিকেই কখনো ঢুকতে চাইনি, অ্যাড হতে চাইনি, নিজেরা নিজেদের মতো ছিলেন। এইবার ব্রিটিশরা যখন এদের খানিকটা জায়গা জোর করে কেড়ে নিয়ে লিজ নিয়ে নিল, বাকি খানিকটা জায়গা বালোচ রাজা শাসন তো করতে লাগলো, বাট ব্রিটিশরা ওপরে ছড়ি ঘোরাতে লাগলো। এইভাবে 1947 অব্দি চলে। ব্রিটিশরা এর বেশি ওর মধ্যে ইন্টারফেয়ার করেনি, কারণ মরুভূমি অঞ্চল, ঠিক আছে? ব্রিটিশরা দেখেছে ভাই ওখানে এই মুহূর্তে কিছু পাওয়ার নেই, ইন্ডিয়াতে যেরকম মার্কেট আছে, অন্য অনেক কিছু আছে, মশলা আছে, তো ওটাকে ছেড়ে দাও। স্বাধীনতার সময় ইন্ডিয়া স্বাধীন হলো, মুসলিম লীগ যে জায়গাগুলোয় জিতলো সেটা পাকিস্তান হলো, অর্থাৎ এই দিকটা, এবং পূর্ব পাকিস্তান যেটা বাংলাদেশ।
বালোচ রাজা তিনি এই সময় ভাবলেন যে তাহলে এবার আমরাও স্বাধীন, ব্রিটিশরা চলে যাচ্ছে, আমরা নিজেদের মতো একটা দেশ বানাবো, ব্রিটিশরা যে জায়গাটাকে লিজ নিয়ে রেখে দিয়েছিল সেই জায়গাটাও আমরা ফিরিয়ে নেব। কিন্তু ব্রিটিশরা যাওয়ার সময় বলে গেল, না না না, ওই আমরা যে জায়গাটা তোমাদের থেকে লিজ নিয়েছিলাম ওটা আমরা পাকিস্তানকে দিয়ে দিয়েছি। মানে আপনি কি করে এটা করতে পারেন? আমরা করতে পারি, আমরা ব্রিটিশ তাই করতে পারি। তো ব্রিটিশরা পাকিস্তানকে ওই জায়গাটা দিয়ে চলে যায় অনৈতিকভাবে। তো বালুচিস্তান সাম্রাজ্য ছোট হয়ে যায়। ইভেন সেই ছোট্ট বালুচিস্তান সাম্রাজ্য, সেইখানেও ব্রিটিশদের এবং মোহাম্মদ আলী জিন্নার চালে, মোহাম্মদ আলী জিন্না কি করে, এদের যে এক একজন সর্দার ছিল সেই সর্দারদের ভুল বুঝিয়ে তাদেরকে নিজের দলে নিতে শুরু করে, যে আমরা একটা মুসলিম ব্রাদারহুড তৈরি করব, আমরাও মুসলিম তোমরাও মুসলিম, ঠিক আছে, আমরা একটা দেশ বানাবো, হেব্বি চলবে, সবাই মিলেমিশে থাকবো, তো তোমাদের বড় বড় পোস্ট দেব। সর্দাররা চলে যায় ভিতরে ভিতরে জিন্নার সাপোর্টে, রাজা একা পড়ে যায়। ব্রিটিশদের চাপ, এদিকে পাকিস্তানি আর্মি পাকিস্তান স্বাধীন হওয়ার পরেই বালুচিস্তানে অ্যাটাক করে, তখন বালুচিস্তানের রাজা মেনে নিতে বাধ্য হয় যে ঠিক আছে আমরা সারেন্ডার করছি, পাকিস্তানে আমরা মার্চ হয়ে যাচ্ছি। এইভাবে বালুচিস্তানের অংশ পাকিস্তানের মধ্যে আসে 1947-এর পরে। 1947-এর 15ই আগস্ট বালুচিস্তানের অংশ পাকিস্তানে ছিল না, ঠিক আছে। এইবার এই যে বালোচ জনগোষ্ঠীর মানুষ, এদের ওপর শুরু হয় চূড়ান্ত অবিচার অত্যাচার পাকিস্তানের তরফ থেকে। পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশ, ঠিক আছে, পাকিস্তানের যে পাঞ্জাব রাজ্য, সেই রাজ্য থেকেই সমস্ত মানুষরা আর্মি জেনারেল হয়, বড় বড় পোস্টে যায়, প্রধানমন্ত্রী হয়, সারা দেশের সবকিছু নিয়ন্ত্রণ করে পাঞ্জাব প্রদেশের মানুষরা। তাদের জন্য হাইফাই শহর, মানে পাকিস্তানের মধ্যে হাইফাই, ঠিক আছে, আহামরি ভাবার কিছু নেই। আর বালোচদের সব থেকে বঞ্চিত করে রেখে দেওয়া, ওদের কিছু দেওয়া হবে না। ইভেন শুনলে অবাক হবেন আপনারা, এইখানে প্রচুর, মানে বালুচিস্তানে প্রচুর মিনারেল আছে, ঠিক আছে। তো এইখান থেকে মিনারেল তোলার যে লাভ, সেই লাভ 50% নিয়ে নিয়েছে চীন। চীনকে ডেকে এনে মিনারেল তোলা হয়েছে এখান থেকে। 48% নিয়ে নিয়েছে পাকিস্তান, বালুচিস্তানের লোককে দিয়েছে 2%। এইরকম অত্যাচার অবিচার, যেন নিজেরই দেশে থাকা সেকেন্ড ক্লাস নাগরিকেরা। এরা পাকিস্তানি কিন্তু এদের কোনো সম্মান নেই, অধিকার নেই, কিচ্ছু নেই। এবং পাকিস্তানের মানুষজন কিরকম, গোঁড়া, মৌলবাদী, সন্ত্রাসী মেন্টালিটির মানুষজন, রাইট। বালুচিস্তানের মানুষজন তারা মডারেট মুসলিম ধর্মে বিশ্বাসী মানুষজন, তারা প্রগতিশীল মানুষজন, ধর্মে তারা ইসলাম বিশ্বাসী। এখানে মাতা হিংলাজ মন্দির আছে, সেখানে হিন্দুরাও পুজো দেয়। তাদের মধ্যে এরকম কোনো সন্ত্রাসবাদী বা মৌলবাদী মনোভাব পাকিস্তানের মতো নেই। তো এদের রীতিনীতি আলাদা, এদের চিন্তা ভাবনা আলাদা, এদেরকে বঞ্চনা করা হচ্ছে। এবং যতবারই বালোচ সর্দাররা নিজেদের ভুল বুঝতে পেরে আস্তে আস্তে, না পাকিস্তানে গিয়ে ভুল করেছি, রেবেল বিদ্রোহ করার চেষ্টা করেছে, পাকিস্তান এতটা বাজে একটা দেশ। এই জায়গাগুলো না পাহাড় এবং মরুভূমি, পাহাড়ের মধ্যে বালোচরা প্রত্যেকটা জায়গা হাতের তালুর মতো চেনে পাহাড়ের। পাকিস্তানি সেনাবাহিনীকে তুড়ি মেরে উড়িয়ে দেয়। তো যখন পাকিস্তানি সেনাবাহিনী পারেনি, বহুবার এই কাণ্ড ওরা করেছে। ওরা বালোচ নেতাদের গিয়ে বলেছে যে কোরআনের শপথ করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, আপনারা বেরিয়ে আসুন, আপনাদের ওপর আমরা কোনো অত্যাচার করব না। যেই বেরিয়ে এসছে ওদের ধরে অ্যারেস্ট করে জেলে ভরে দিয়েছে। কোরআনের শপথ নিয়ে, আল্লাহর শপথ নিয়ে কারা? যারা সারাদিন আল্লাহ আল্লাহ কোরআন কোরআন করে লাফায়। অ্যাকচুয়ালি হয়ও এটা, যারা আল্লাহর নাম করে মানুষ মারে তারা আল্লাহর সম্মান আর কি করে করবে? কিন্তু এরা ইসলাম ধর্মে বিশ্বাসী ভালো মানুষ, এরা আল্লাহকে সম্মান করে, কোরআনকে সম্মান করে, মানবিকতায় বিশ্বাস করে, ঠিক যেরকম ভারতবর্ষের মুসলিমরা। ঠিক তো পাকিস্তান বারবার এইভাবে ধোঁকা দিতে থাকে বালুচিস্তানকে। লাস্ট পর্যন্ত বালুচিস্তান ঘুরে দাঁড়ায় এবং পুরো বালোচ জনগোষ্ঠী এক হয়ে তারা বিদ্রোহ শুরু করে। এইবার একটা দেশ স্বাধীন হবে, নিজে নিজে তো স্বাধীন হতে পারে না। বাংলাদেশি ভাই বোনেরা এখন অনেকে মনে করেন তারা নিজেরাই যুদ্ধ করে স্বাধীন হয়ে গেছে। কি করে প্র্যাকটিক্যালি পসিবল একটু বুদ্ধি করে ভেবে দেখুন।
পাকিস্তানি আর্মির কাছে রয়েছে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র। বাংলাদেশের সাধারণ মানুষ কি বাঁশ দিয়ে লড়াই করে মারামারি করে স্বাধীন হলো? হতে তো পারে না এইভাবে। তো ভারতীয় আর্মি বাংলাদেশি সাধারণ মানুষকে সাপোর্ট করেছিল, ট্রেনিং দিয়েছিল বলেই না তারা লড়াইটা লড়তে পেরেছিল। এই সময় দরকার সাপোর্টের, এবং আমাদের এনএসএ অজিত দোভাল স্যার, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি পরিষ্কার একদম প্রকাশ্য মাইক নিয়ে বলে দিলেন, ডু ওয়ান মোর মুম্বাই অ্যান্ড রেডি টু লজ বালুচিস্তান। পাকিস্তানকে যে আর একটা মুম্বাই অ্যাটাক করে দেখো, বালুচিস্তান তোমার হাতে থাকবে না। যে এবার ইন্ডিয়া কাঁটা দিয়ে কাঁটা তুলবে। তুমি যদি চেষ্টা করো আমার দেশে অশান্তি পাকানোর, তোমার দেশকে হাফ টুকরো আগেই হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, যে পাকিস্তান পড়ে আছে ওটাকে হাফ করে দিতে আমরা জানি। এবং লোকে বলে যে বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রামের পিছনে নাকি ইন্ডিয়ার থিঙ্ক ট্যাঙ্ক এবং ইন্ডিয়ার র এজেন্টদের ভূমিকা রয়েছে, এরকম লোকে বলে, শোনা যায় সোশ্যাল মিডিয়ায়। ঠিক আছে, আমি কিছু বলছি না, আমরা কিছু বলি না। এইবার দেখা গেল যে বালুচিস্তান লিবারেশন আর্মি তারা পাকিস্তানি আর্মিকে ধরে ধরে পেটাচ্ছে, এবং পাকিস্তানের একটা গোটা ট্রেন কদিন আগে হাইজ্যাক করে নিয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মি, যে এবার আমাদের দেশ, আমাদেরকে ছেড়ে দাও। কারণ চূড়ান্ত অত্যাচার করেছে পাকিস্তান বালুচ মানুষদের ওপর। এক একজন ফ্যামিলি থেকে 3-4 জনকে তুলে নিয়ে গিয়ে কিডন্যাপ করে, তাদের কোনো খোঁজ নেই, লাস্ট 10-15-20 বছরে মেরে ফেলেছে, গুম করে দিয়েছে। এত নিষ্ঠুরতা, গণহত্যা চালিয়েছে পাকিস্তান বালুচিস্তানে। তো আমি এনাকে ফলো করি টুইটারে, যেটার বর্তমান নাম এক্স, মির ইয়ার বালোচ। ইনি একজন মানে দেখতেই পাচ্ছ লেখা, বালোচ রিপ্রেজেন্টেটিভ, রাইটার, ফ্রিল্যান্স জার্নালিস্ট, এইচআর অ্যাক্টিভিস্ট। তো বালুচিস্তান লিবারেশন আর্মির সমস্ত খবর অথেন্টিক তোমরা মির ইয়ার বালোচ স্যারকে ফলো করলে পেয়ে যাবে, এবং এটা এনার ভেরিফাইড টুইটার বা এক্স অ্যাকাউন্ট। তো ওনারা জাস্ট কিছুদিন আগে স্বাধীনতা ঘোষণা করেছেন। আমি বারবার যেটা বলছিলাম যে এই চ্যানেলে কোনো ভুল তথ্য আপনারা পাবেন না। অনেকে বলছেন বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে, না, বাড়িয়ে চড়িয়ে কিছু বলবো না, যতটুকু হবে ততটুকু বলবো। বালুচিস্তান লিবারেশন আর্মি স্বাধীনতা ঘোষণা করেছে। এবার অনেকগুলো স্টেপ আছে। কি স্টেপ? ওই যে হিংলাজ মাতা মন্দিরের কথা বলছিলাম না, এটা হিংলাজ মাতা মন্দিরের একটা ছবি ইন্টারনেট থেকে নিয়ে আমি দেখালাম আপনাদেরকে। ঠিক আছে, বালুচিস্তানে অবস্থিত। এবার যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপ হচ্ছে, কোনো দেশ স্বাধীনতা ঘোষণা করলো তাকে তো স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশ যখন 1971-এ মুক্তিযুদ্ধের পর স্বাধীনতা ঘোষণা করেছে, তারপরেও কিছু ইন্টারন্যাশনাল নিয়ম থাকে। এবার এখনকার মৌলবাদী বাংলাদেশিরা বুঝবে না, না না আমরা স্বাধীনতা পেয়েছি। আরে আপনারা ইউএনএ গেছিলেন হেঁটে হেঁটে, না সমুদ্রে সাঁতার কেটে? তো কোনো দেশকে স্বীকৃতি দিতে হয়। এরা তো পড়াশোনাও জানে না, কিছু বোঝেও না, লাফালাফি করে। তো এইবার বালুচিস্তানকেও তো স্বীকৃতি দিতে হবে, ওরা স্বাধীনতা ঘোষণা করেছে। বালুচিস্তান এই মির ইয়ার বালোচ স্যারের পোস্ট ফলো করবেন কি অন্য যে কোনো, আপনি যদি টুইটারে ফলো করেন দেখবেন ওরা ইন্ডিয়ার সাপোর্ট মারাত্মকভাবে চায়, যে ইন্ডিয়া প্লিজ সাপোর্ট আস। এবার ইন্ডিয়া কেন সাপোর্ট এই মুহূর্তে দিচ্ছে না? ঠিক আছে, আবার বাংলাদেশিরা কমেন্টে চলে আসবে, ইন্ডিয়া সাপোর্ট দিতে ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। পড়াশোনা জানে না, বোধ বুদ্ধি নাই। ইন্ডিয়া একের পর এক পাকিস্তানকে টুকরো টুকরো করে ছোট করে দিচ্ছে, আর বাংলাদেশিরা লাফাচ্ছে আনন্দে যে ইন্ডিয়া হেরে গেছে নাকি। কারণ একটা গন্ডগোল হয়েছে। বালোচ জনসংখ্যার মানুষ কোথায় থাকে? মেনলি পাকিস্তানে, কিছু অংশ আফগানিস্তান আর ইরানের বর্ডারে। এবার বালুচিস্তানের মানুষজন বালুচিস্তান দেশ বলে যে ম্যাপটা দাবি করছে, সেখানে ইরান এবং আফগানিস্তানের কিছু জায়গা চলে আসছে। এখন ইন্ডিয়া যদি স্বীকৃতি দেয়, তাহলে ইরান এবং আফগানিস্তান, যাদের দুটো দেশের সঙ্গেই ইন্ডিয়ার মোটের ওপর সম্পর্ক ভালো, তারা প্রথম কথা ইন্ডিয়াকে চাপ দেবে যে আমাদের দেশের জায়গা কেটে কোনো একটা দেশ নতুন তৈরি হতে চাইছে, তোমরা কেন সাপোর্ট দিচ্ছ? সেকেন্ড কথা, ইরান বাকি প্রচুর দেশের কাছে অ্যাপিল করবে যে ইন্ডিয়া সাপোর্ট দিয়ে ঠিক করছে না। তো ইন্ডিয়ার এখানে একটা কূটনৈতিক সমস্যা আছে। তো এবার কাজ কি, ইন্ডিয়া কি করবে? আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, দেখা যাক, ভবিষ্যৎ বলবে। দেখুন, একটা দেশ তৈরি হয়ে যাওয়া কিন্তু একদিনের বা দুদিনের ব্যাপার না, টাইম লাগে। বাংলাদেশও একদিন কনসেপ্ট ছিল খাতায় কলমে ফাইলে,
সেটা রিয়ালিটিতে পরিণত হতে টাইম লেগেছে, ঠিক আছে? মুক্তিযুদ্ধ হয়েছে একদিন, বাট তার পেছনের প্ল্যানিং অনেক দিনের। তো এখনো বালুচিস্তান একটা কনসেপ্ট, প্ল্যান। এবার কি কি কাজ হবে? বালুচিস্তানের নেতাদের সঙ্গে ইন্ডিয়ার এজেন্টরা বসে আগে তাদেরকে মানাবেন যে আফগানিস্তান ইরানের অংশটা আপনারা এই মুহূর্তে ছেড়ে দিন, ম্যাপ নতুন করে করুন, যেখানে পাকিস্তানের অংশটা থেকে আপনারা কেটে আলাদা দেশ করবেন। স্টেপ নাম্বার 1। এইটা সলিউশন হয়ে গেলে এবার ইন্ডিয়া স্বীকৃতি দেবে না, ইন্ডিয়া বালুচিস্তানের অফিস দিল্লিতে স্থাপন করে দেবে। স্টেপ নাম্বার 2, স্যার এরকম হয়? তাইওয়ানের কোনো এম্বাসি কিন্তু ইন্ডিয়াতে নেই, কিন্তু তাইওয়ানের অফিস আছে ইন্ডিয়াতে। ওকে, যেই ইন্ডিয়াতে বালুচিস্তানের অফিস স্থাপন হয়ে যাবে, সেই সময় কিন্তু ইন্ডিয়া ইজ আ সুপার পাওয়ার পুরো ওয়ার্ল্ডে। তখনই যেটা হবে, ইউএস বালুচিস্তান লিবারেশন আর্মিকে এখন বলে রেখেছে যে ইউএন ডেজিগনেটেড আতঙ্কবাদী সংগঠন। ইউএসএ তখন বলবে যে না না, ওরা আতঙ্কবাদী সংগঠন নয়, ওরা নিজের দেশের জন্য স্বাধীনতা সংগ্রাম করছে। আস্তে আস্তে এগোয়, রাতারাতি সবাই বলে দেবে না যে বালুচিস্তান একটা দেশ, আমরা মেনে নিলাম। এই সময় ইসরায়েলের মতো কোনো দেশ যারা প্রচণ্ডভাবে পাকিস্তান বিরোধী, তারা অ্যাকসেপ্ট করে নেবে, স্বীকৃতি দিয়ে দেবে বালুচিস্তানকে। অ্যান্ড ইন্ডিয়া নিজের গ্লোবাল পাওয়ার, সফট পাওয়ার ইউজ করে ইউএনের থেকে অ্যাপ্রুভাল নিয়ে চলে আসবে বালুচিস্তানের। এই জিনিসটা কিন্তু রাতারাতি হবে না, এর জন্য ওয়েট করতে হবে পারফেক্ট টাইমের, ওয়েট করতে হবে কোন সময় ইউএনএ আমাদের হাতে ক্ষমতা রয়েছে, ওয়েট করতে হবে কোনটা পারফেক্ট টাইমিং হচ্ছে, অন্য দেশ কখন আমাদের কথা শুনে বালুচিস্তানকে একটু সাপোর্ট দিয়ে দেবে। ইটস আ লং জার্নি অ্যান্ড লং মিশন, বাট আলটিমেটলি সফল হবেই এটা। এই মুহূর্তে যতদিন না এই পুরো প্রজেক্ট সাকসেসফুল হচ্ছে, ভারতীয় নাগরিকদের কর্তব্য কি? ভারতীয় নাগরিকদের কর্তব্য হচ্ছে এই, যেমন মীর ইয়ার বালোচ থেকে শুরু করে বালুচিস্তান লিবারেশন আর্মির যত অফিসিয়াল পেজ আছে, বালুচিস্তানের পক্ষে আন্তর্জাতিক মঞ্চে কথা বলেন এরকম যত মান্যগণ্য ব্যক্তি আছেন এক্সে মানে টুইটারে, তাদেরকে ফলো করা, তাদের টুইট রিটুইট করা, সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সবাইকে ট্যাগ করা, অর্থাৎ বালুচিস্তান 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 ফ্রি বালুচিস্তান, এইটাকে একটা ট্রেন্ডিং টপিকে সারা পৃথিবী জুড়ে পরিণত করে দেওয়া। বাকি কাজ সরকার করে নেবে, আমাদের সিস্টেম করবে, বাট ট্রেন্ডিং সরকার করতে পারবে না। তাতে চাই প্রচুর মানুষ নাগরিকদেরই হতে হবে, রাইট? সেই সোশ্যাল মিডিয়া পাওয়ার আমাদের হাতে। তো এটা এখন আমাদের কাজ। আমি তো যেমন ফলো করে রেখেছি, আপনারাও প্রত্যেকে আজ থেকে বলবেন কমেন্টে যে আপনারা আজকে এক্সে কতজন টুইটারে গিয়ে মীর ইয়ার বালোচকে ফলো করছেন এবং ওনার লেখাগুলো পড়তে শুরু করছেন, ঠিক আছে? আচ্ছা, বালুচিস্তান সম্পর্কে তাহলে টোটাল আইডিয়া আমি আপনাদের দিয়ে দিতে পারলাম। কোনো উন্মাদনা নয়, কোনো ফেক তথ্য নয়, বালুচিস্তান স্বাধীন হয়ে গেছে একদম না, প্রসেস চলছে, কিন্তু স্টেপ বাই স্টেপ ঠিক দিকেই এগোচ্ছি আমরা। এবার নেক্সট কথা হচ্ছে, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের প্ল্যান কি? বালুচিস্তান নিয়ে প্ল্যান তো বলে দিলাম, বাংলাদেশ নিয়ে ভারতবর্ষের যে প্ল্যান রয়েছে সেটা আমি ডিটেল বলে দিয়েছি প্রমাণ সহ, কিন্তু সেটা ইউটিউবে বলা আমার পক্ষে মুশকিল, কারণ ইউটিউব হচ্ছে একটা ওপেন প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের অনেক মানুষও কিন্তু এই ভিডিওগুলো ফলো করেন, তো তাদের তো জানানো যাবে না যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার প্ল্যান কি। সেই জন্য বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার প্ল্যান কি এটা আমি আমাদের সিকিউরড অ্যাপের মধ্যে ভিডিওটা আপলোড করে দিয়েছি, যে কেউ ফ্রিতেই দেখে নিতে পারবেন, কিন্তু ইউটিউবে নয়, বাংলাদেশিরা তার হদিশ পাবেন না, ঠিক আছে? তার জন্য কি করতে হবে ভালো করে বুঝে নিন। এই ভিডিওটা যে মুহূর্তে দেখবেন তারপরেই আপনি একটা কাজ করবেন, এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে, লেখা আছে দেখবেন আড্ডা 24/7 অ্যাপ লিঙ্ক। ওই লিঙ্কটায় ক্লিক করবেন, ক্লিক করে আড্ডা 24/7 অ্যাপ, যেটা আমাদের অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপটা নিজের ফোনে ইনস্টল করে নেবেন। এমনিও অ্যাপটা আপনার ফোনে ইনস্টল করা থাকলে প্রচুর কাজে আসবে, পড়াশোনা সংক্রান্ত সমস্ত আপডেট আপনি ওখানে পাবেন, প্রাইভেট চাকরি, সরকারি চাকরি, সমস্ত কিছু খুব
ভালো অ্যাপ, 50-60 লাখের ওপর মানুষ ওটাকে ইনস্টল করে রেখেছে। হয়ে গেল, আপনি এবার অ্যাপ থেকে বেরিয়ে আসুন। এইবার আবার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে সেকেন্ড একটা লিংক দেওয়া আছে, যেখানে লেখা আছে বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা কি। এইবার ওই লিঙ্কটায় আপনি ক্লিক করুন। প্রথমে এই লিঙ্কে ক্লিক করলে আপনার ভিডিও ওপেন হবে না, কারণ যেহেতু আপনার কাছে অ্যাপ নেই। প্রথমে ফার্স্ট লিঙ্ক থেকে অ্যাপ ইনস্টল করে নিলেন, সেকেন্ড লিঙ্কে গিয়ে এবার আপনি ক্লিক করলেই আপনি পৌঁছে যাবেন। দেখবেন লেখা রয়েছে 15ই মে, আমার ছবি দেওয়া রয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের প্ল্যান কি, পরিকল্পনা কি। ঠিক আছে, এইবার ওইখানে আপনি ক্লিক করবেন। 25 মিনিটের ডিটেল আমি বুঝিয়ে দিয়েছি বাংলাদেশ নিয়ে ভারত অ্যাকচুয়ালি নেক্সট 1 বছরে, নেক্সট 10 বছরে, নেক্সট 50 বছরে কি করতে চলেছে সেটা ভালো করে দেখে নেবেন। ওখানে আপনারা চাইলে কমেন্টও করতে পারবেন। ঠিক আছে, তো আর কিছু বেশি বলার নেই। এই ভিডিওটা কেমন লাগলো জানাবেন, কতটা তথ্য পেলেন, এবং বাংলাদেশ নিয়ে যে ভিডিওটা অ্যাপে গিয়ে দেখছেন সেটা সম্পর্কেও জানাবেন। আজকের মতো এই অবধি থাকলো। এবার আমি আরো কয়েক কথা বলবো, তার আগে এটুকু বলে নিই যে এই সপ্তাহে প্রত্যেক দিন 1-2 করে ভিডিও এই চ্যানেলে আপলোড হবে। তো চ্যানেলটাকে ফলো করে রাখুন, সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রাইভেটের বিভিন্ন চাকরি, এই মুহূর্তে মার্কেট কি রয়েছে, আপনার কেরিয়ার কেমন হতে পারে, কোন ধরনের স্কিল আপনার শেখা উচিত, এই নিয়ে আমরা ভাবছি একটা অফলাইন সামনাসামনি ফিজিক্যাল সেমিনার করব। তো সেমিনার করলে কেমন হয়, আপনার বাড়ি কোথায়, কোন জায়গায় সেমিনার করলে সুবিধা হয়, এই নিয়ে যদি আপনার কোনো বক্তব্য থাকে তাহলে সেটাও কমেন্টে জানাতে পারেন। থ্যাংক ইউ।